আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার একটু বিরতি এবং সেই বিরতির পর আবার আপনাদের সামনে এসেছি দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টে দর্শকরা যে কমেন্ট করেন সেই কমেন্টগুলো থেকে কিছু নির্বাচিত কমেন্ট নিয়ে আমরা আলোচনা করি। আজকে যে কন্টেন্ট থেকে আলোচনাটা আমরা করছি সেটা একদিন আগে প্রচারিত হয়েছিল এবং সেখানে ওই বিপ্লবী সরকার নিয়ে কিছু কথা শোনা যাচ্ছিল, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং ওই সংসদ ভবনে দৌড়ে ঢোকার যে প্রতিযোগিতা ছিল সেটা নিয়ে আলোচনা হয়েছিল। ওসমান হাদির জানাজা নিয়ে কথা হয়েছিল। তো এখানে যে কমেন্টগুলো আমি পড়ছি, প্রথম যে কমেন্টটা পড়বো, আসলে বলা যায় এই কমেন্টের জন্যই এবারে দর্শকের কথা করতে আমি বাধ্য হয়েছি। এটা লিখেছেন পূর্ণাহুতি দাস লিখেছেন এবং তিনি মন্তব্য করেছেন যে দর্শকের কথা অনুষ্ঠান হয় না কেন, আমাদের কমেন্টগুলো হারিয়ে যায় কেন, নিকোল কোথায়, গণমাধ্যম কি স্বাধীন? অনেকগুলি প্রশ্ন। তো আমি এই প্রথম প্রশ্নটাই বলি যে দর্শকের কথা হয় না কেন, এটা নিয়ে ওনার যে উদ্বেগ, সেই উদ্বেগটা আমি যখন কালকে পড়েছি কমেন্টটা, আমাকে টাচ করেছে এবং আমার কাছে মনে হয়েছে আসলেই তো এই দর্শকের কথার কিন্তু অনেক দর্শক শ্রোতা আছেন, তারা এগুলি জানতে চান যে তাদের মন্তব্যগুলোকে আমরা কীভাবে দেখি, আর এই কমেন্টগুলো যেন হারিয়ে না যায়, সেই জন্যই আমি শুরু করলাম। আমি এই চেষ্টা করবো আগামীতে এটা নিয়মিত করা যায় কি না। আসলে পারি না ভাই, নানা ব্যস্ততার কারণে, তারপরে চেষ্টা করব। পরের কমেন্টে লিখেছেন মুহাম্মদ, তিনি লিখেছেন আগে শুনতাম রাজাকার বা পাকিস্তানের দালাল, এখন কিছু বললে ভারতের দালাল। এটা কিন্তু একটা মর্মান্তিক একটা নিয়তি আমাদের। ফয়সাল আহমেদ লিখেছেন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রইল, ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে আপনি কোন পক্ষে থাকবেন? আশা করি উত্তর দেবেন। ভাই এটা কোনো প্রশ্ন হলো? আমি ভারতের পক্ষে থাকবো? আমি তো বাংলাদেশের পক্ষে থাকবো। বাংলাদেশ যখন বিভিন্ন টিমের সঙ্গে খেলে, এমনকি ফুটবল খেলে, বড় বড় টিম, বিশ্বে বড় বড় টিম, এমনকি ভারতের সঙ্গে খেলে, আমরা কি কখনো ভারতকে সাপোর্ট করি অথবা অন্য কোনো দেশকে সাপোর্ট করি? যদি বুঝি যে আমার দল হেরে যাচ্ছে, তারপরেও আমরা আমার দেশকে সাপোর্ট করি, এটা কি স্বাভাবিক না? আর ভারতের সঙ্গে বাংলাদেশকে ভারত আক্রমণ করে, তাহলে ভারত হবে সেখানে আক্রমণকারী দেশ। আক্রমণকারী দেশকে কখনো সাপোর্ট করা যায়? যাই হোক, আমার মনে হয় আপনি উত্তরটা পেয়েছেন। জাফর আলম লিখেছেন ভাই, আপনিও ভয় পেয়ে গেলেন সৈয়দ আশরাফের জানাজাটার কথা বলতে। তবে এখানে ভয় পাওয়ার কথা না, আমার মনে ছিল না, কাজে আমি বলিনি। এরকম তো হতেই পারে, অনেক জানাজায় ছোট বড় হয়। আমি জানাজা সংক্রান্ত আরও কয়েকটা কমেন্ট পড়ে শুনে, একটা না। মোহাম্মদ খান লিখেছেন ভাই, সাইদি সাহেবের জানাজায় লোক দেখেননি? স্যামসাং মোবিওনিক্স লিখেছেন চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরী জানাজার নামাজ দেখেন নাই আপনি? আমি নিজে ছিলাম, 10 কিলোমিটার লোকের লোকারণ্য ছিল। মোহাম্মদ ইয়াহিয়া লিখেছেন এটা জানাজার নামে তারেক জিয়ার আগমনকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো আমি এই জানাজা নিয়ে একটা কথা বলি, আসলে জানাজায় কত লোক হয়েছে এটা কিন্তু আসলে জরুরি না কেন? দেখুন, আপনারা যারা ইসলাম সম্পর্কে জানেন, ইসলাম ধর্মের ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো। আপনারা কি জানেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, ওনার জানাজায় কত লোক হয়েছিল? আপনি একটু খবর নিয়ে দেখেন, তারপরে এই প্রশ্নগুলি করুন। অথবা আমাদের প্রধান খলিফাদের একজন, 4 খলিফার একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জানাজায় কত লোক হয়েছিল? 12 জন লোক হয়েছিল। খবর নিয়ে দেখেন। তাতে কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওনার যে গুরুত্ব আল্লাহর কাছে, মানুষের কাছে, ইসলামের কাছে কমে গেছে? উনি তো আমাদের এই বর্তমান যে কোরআন শরীফটা আমরা দেখি, এটা তো সংকলনটা উনি করেছিলেন। সব অনেকগুলি ভুয়া কোরআন শরীফ হয়ে গিয়েছিল, ভণ্ড নবী এসেছিল, সেগুলোকে ঠিকঠাক করে এটা উনি করেছিলেন। কাজেই কয়জন লোক হয়েছিল এটা ইম্পর্টেন্ট না। আবার দেখুন, ইসলামের ইতিহাসে প্রথম সবচেয়ে জাঁকজমকপূর্ণ জানাজা হয়েছিল ইয়াজিদের, যাকে আমরা এজিদ বলি, এবং সেই সময় পর্যন্ত ইসলামের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে ওনাকে বিবেচনা করা হয়।
তো ওনার জানাজায় অনেক লোক হয়েছিল, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় অত লোক হয় নাই। ওটা কিস্তি কিস্তি জানাজা হয়েছিল, 10 জন করে। তো জানাজায় কত লোক হলো এটা গুরুত্বপূর্ণ না ভাই, এটা দিয়ে কোনো কিছু পরিমাপ করা যায় না। যাও আমরা পরের মন্তব্যে যাই। আলী আসগর লিখেছেন, এখন অবস্থা দেখে মনে হচ্ছে পিনাকি ইলিয়াস এই দুইজন কোনো এক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। বুঝতে হবে তাহলে কি এরাই এর হয়ে কাজ করতেছে? এই সামান্যটুকু যদি আমরা বুঝতে না পারি তাহলে সামনের দিনগুলোতে দেশের মানুষকে বড় ধরনের মাসুল দিতে হবে। মিয়া মাহবুব লিখেছেন, মাসুদ সাহেব আপনি বলেছেন ভারতের বড় দালাল ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা। ঠিক আছে, আপনি দালালির একটা উদাহরণ দিয়ে বলেন। মাসুদ সাহেব জানাজায় শরীক হওয়া লোকজনের চেহারা সুরত দেখেছেন? এইসব লোক জামাত শিবিরের হেফাজতের উগ্রপন্থী, বিভিন্ন দলের লোকজন, কিছু উশৃঙ্খল ছাত্রছাত্রী, এছাড়া কোনো সাধারণ মানুষ সেখানে জানাজায় শরীক হয়নি। এই একই ধরনের একটা কমেন্ট করেছেন মোহাম্মদ আক্তার হোসেন। তিনি লিখেছেন, ভাই শেখ হাসিনা যে ভারতের দালাল ছিল একটু তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করলে ভালো হতো। বুঝতে পেরেছি ভাই, আপনারা মানতে রাজি হচ্ছেন না যে শেখ হাসিনা ভারতের দালাল ছিল কি ছিল না। দেখুন, দালাল জিনিসটা না অনেক লম্বা একটা ব্যাখ্যা হতে পারে, কিন্তু একটা কথা ভাবুন, শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কি শেখ হাসিনা বলেন নাই যে ভারত আমাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে, কারণ তারা যা চেয়েছে আমরা তার চেয়েও বেশি দিয়েছি? বলে নাই? শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী মোমিন সাহেব বলেন নাই? মোমিন সাহেব বলেন নাই যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো? বলেছেন কিনা বলেন? তো এই দুটো কথাই থাক, আর বাকি দরকার নাই। এই দুটো কথায় কি প্রমাণ হয়? যাক, তবুও এটার অন্য অর্থ হতে পারে, সেটা আপনার বিবেচনা করে দেখবেন। আবু ফারহান লিখেছেন, আমার দেশকে কিভাবে বন্ধ করা হয়েছিল মনে আছে? দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল 1 কীভাবে সরকার বন্ধ করেছিল তা কি আপনার মনে আছে? কখনো কোনো কিছু বলেছেন এসব নিয়ে? একবার সেই সব কথাগুলো বলে পাপ মুক্ত হন। আবু ফারহান সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আমার দেশ কীভাবে বন্ধ করা হয়েছিল আমি সব জানি। আমার দেশে একসময় আমি চাকরিও করতাম ভাই। আপনি মায়ের কাছে মামা বাড়ির গল্প বললে তো হবে না। আমি আমার দেশে একসময় দীর্ঘদিন প্রায় 3 বছর চাকরি করেছি। এগুলো কোনটা কিভাবে বন্ধ হয়েছে আমি সব জানি, এবং তারও চেয়ে বড় কথা, এইগুলো নিয়ে আমি কিছু বলেছি কিনা এটা আপনি জানেন না। না আপনি আমি কী বলবো? এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলেছি। চ্যানেল 1 যেদিন বন্ধ হয় সেই দিনে আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখেছি, সেটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। কাজে আমার কথা হলো কি, কারোর সম্বন্ধে মন্তব্য করতে হলে না প্লিজ একটু জানাশোনা করে নেন, একটু পড়াশোনা করে নেন। আমি জানি না আপনার বয়স কত, আমার তো দিন দিন অনেক বয়স হয়েছে, তাই না? এতদিনে আমি কোথায় কখন কি করেছি আপনি জানেন? আপনাদের জানেন না ভাই, একটু খবর নেন, দেখেন আমি বলেছি কিনা। ইসলামিক টিভি যখন বন্ধ হয় সে নিয়ে মন্তব্য করেছি, ইসলামিক টিভি কেন বন্ধ হলো, এটার মধ্যে কোনো খবরও বন্ধ হতো না, তাহলে এটা বন্ধ করতে হবে কেন? বলেছি আমি ভাই, এবং সেগুলি যে বলেছি তার ডকুমেন্টও আছে, আমি পত্রপত্রিকায় লিখেছি এগুলো নিয়ে। যাও, আমি পরের কমেন্টটায় যাই। GM আলাউদ্দিন রাব্বি তিনি লিখেছেন একটা বড় কমেন্ট, আমি একটু পড়ে শোনাই কেবল। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মাসুদ কামাল স্যার, আমি আপনার চ্যানেলে একজন নিয়মিত দর্শক। আপনার রাজনৈতিক বিশ্লেষণে আমি বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই, তবে আমার বেয়াদবি মাফ করবেন। আপনি বলছেন এই সরকার নন সিরিয়াস, আপনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। আমার দৃষ্টিকোণ থেকে ইনি একটি মতলবী সরকার। ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তার সকল কার্যক্রমে এটাই প্রমাণ করে বাংলাদেশ এবং বাঙালি জাতিকে তিনি কতটা ঘৃণা করেন। ইতিমধ্যে তিনি দেশ ও জাতির যে ক্ষতি করেছেন তা অপূরণীয়। আমার মনে হয় এই সরকার যে মিশন নিয়ে ক্ষমতা গ্রহণ করেছে তা এখনো সম্পন্ন হয়নি। সেই জন্য বিপ্লবী সরকার গঠনের জন্য নিজেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। জসিমউদ্দিন লিখেছেন, বিপ্লবী সরকার না থাকায় ওসমান হাদি শহীদ হয়েছে, দেশের আইন শৃঙ্খলার উন্নতি হয়নি, সংস্কার হয়নি, তাই বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। খান রুবেল লিখেছেন, শহীদ হাদি নিজেই তো প্রথম আলো ডেইলি স্টারের হামলার বিপক্ষে ছিলেন, তাহলে যারা হাদি হত্যার বিচার চাইতে গিয়ে প্রথম আলো ডেইলি স্টারে হামলা করে হাদির বিদেহী আত্মার সাথে বেইমানি নয় কি? এই হামলা কি হাদির আদর্শের পরিপন্থী নয়? হাদি অবশ্যই একজন খাঁটি দেশপ্রেমিক, কিন্তু যারা হামলা করেছে তারা কি দেশদ্রোহী নয়? মিস্টার রুবেল, আপনার সঙ্গে আমি কিন্তু মোটামুটি একমত। শাহনাজ বেগম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার,
এই সরকার একটা মেরুদণ্ডহীন সরকার। এই সরকার একটা অন্যায়ের বিচার করতে পারে না। প্রথম আলো আগুন দিয়েছে, ডেইলি স্টারে আগুন দিয়েছে, ময়মনসিংহ ভালুকায় একজন লোককে পুরাইয়া মারছে, কোনো একটা ব্যবস্থা নিতে কিন্তু এই সরকার ইলিয়াস পিনাকির কথায় উঠে আর বসে। এই সরকার কেমনে বলে যে আমরা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব? কোনো নিরাপত্তা নাই। আর বাইরে বের হলে চিন্তা ঠিক মতো বাসায় ফিরতে পারবো তো? কিন্তু এই সরকারের কোনো প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে জিম থেকে উঠায় নিয়ে গিয়ে গ্রেফতার করবে। এই সরকার সমালোচনা করলে আনিস আলমগীর স্যারকে গ্রেফতার করবে। সরকারের লজ্জা থাকা উচিত। আপনার বক্তব্য কিন্তু খুবই বিভিন্ন দিকে আপনি টাচ করেছেন এবং আমার কাছে পছন্দ হয়েছে। কিন্তু আপনাকে একটা অনুরোধ, যখন লিখবেন না তখন দাড়ি কমাগুলো একটু দিয়েন। আপনি পুরা লেখাতে কোনো দাড়ি কমার কোনো চিহ্ন পর্যন্ত নাই, কিন্তু পড়তে গেলে একটু সমস্যা হয় এবং আমার ধারণা আমি একটু সমস্যার মধ্যে পড়েছিলাম পড়তে গিয়ে। উল্টা পড়তে পারি, সেই জন্য ক্ষমা করবেন। পেইন অল টাইম লিখেছেন মাসুদ কামাল ভাই, 5 তারিখের পরে এ পর্যন্ত প্রথম আলো নিউজগুলো একটু দেখবেন। মবকে সবসময় তারা বলেছে ছাত্র জনতা, কখনো তৌহিদি জনতার হামলা, আর তাদের অফিস ভাঙার পর তারা বলল দুর্বৃত্ত হামলা। অথচ কিছুদিন আগেও ইউনূস সরকারের দালালি করে বলল 69% মানুষ নাকি খুশি এই সরকারের উপর। তাহলে এখন ওনাদেরও খুশি থাকার কথা। যদি ওনারা খুশি না হন তাহলে ভেবে নেব প্রথম আলো আওয়ামী লীগ, কারণ আপনার কথায় আওয়ামী লীগ 30 থেকে 35%। ভাই, মিডিয়া মানে দালাল এই দেশে। পেইন অল টাইম সাহেব, আপনি লেখাটা পড়তে যান, আমার একটু পেইন হয়েছে, কারণ কোনো দাড়ি কমা নাই। একটু জ্যোতি চিহ্ন ছাড়া হলে না পড়তে একটু কষ্ট হয়, তখন আমি আইডিয়া করে পড়তে হয় আমাকে। আবির খান লিখেছেন, স্যার আমি একজন ছাত্র, জুলাই অভ্যুত্থানে মাঠে থেকে লড়াই করেছি। ইউনূস সরকার গঠনের পর আপনারা যারা এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতেন, তখন রাগ হতো আপনাদের প্রতি। আপনাদের নিয়ে পিনাকির অপপ্রচার এই রাগকে প্রভাবিত করত। জামায়াতকে জীবনের প্রথম ভোটটা দিব ভেবেছিলাম, কিন্তু সময়ের পরিক্রমায় ভুল বুঝতে পেরেছি কোথায় যাচ্ছে আমাদের দেশ। এত অরাজকতা, অশান্তি, খুনি হাসিনার আমলেও দেখিনি। এই জামাত শিবির আমাদের দেশকে সিরিয়া লেবাননের পথ বানানোর পথে হাঁটছে। আপনাদের কণ্ঠ চলুক, মানুষ ভুল বুঝুক, দেশকে বাঁচাতে হবে সন্ত্রাসীদের হাত থেকে। সজীব আহমেদ লিখেছেন, এই সরকারের কাজ একটাই, আওয়ামী লীগের নিরীহ কিছু মানুষকে জেলে ভরা, এটাই তাদের কাজ। কেউ বেশি আওয়াজ করে পাত মেরেছে, আওয়ামী লীগ ধরো, 32বার ভাঙচুর করো, এটাই এই অথর্ব সরকারের কাজ। শফিউল্লাহ হোসেন লিখেছেন, মুক্তিযুদ্ধ দেখিনি, শুনছিলাম বাবার কাছ থেকে। জামাত রাজাকার এরা বহু অন্যায় করত, এখন নিজের চোখে দেখতে পাচ্ছি এরা কত ভয়ঙ্কর। এই কমেন্টে লিখেছেন মিস্টার ইমাম হোসেন। তিনি লিখেছেন, আপনার কথা সবসময় পছন্দ করি, তবে স্বাভাবিকভাবে মাঝে মধ্যে ভিন্ন মত থাকে। শুরুতে আপনি সমালোচনা করলেন ছাত্রদের উপদেষ্টা বানানোয়। আমি ভাবলাম সমস্যা কি, 2-1 জন তো থাকতেই পারে, অভিজ্ঞতা তাদের গাইড করবে। আপনি সমালোচনা করলেন উপদেষ্টাদের, বললেন এরা অযোগ্য। আমি ভাবলাম কই, এরা সবাই তো ভালো ভালো কথা বলেন। আলী রিয়াজ কত বড় এক্সপার্ট। আপনি বিএনপিকে ধুয়ে দিলেন লন্ডন মিটিংয়ের পর, বললেন বিএনপিকে ইউনূস মূলা খাওয়াই আছে। আমি বললাম প্রবলেম কি, বিএনপির নেতারা তো রাজনীতি আপনার চেয়ে কম বোঝে না, তারা নিশ্চয়ই এমন কিছু জানে যেটা আপনি জানেন না, হুদাই সমালোচনা করতেছেন। আজকে অবাক হয়ে ভাবি এই প্রত্যেকটা বিষয়ে আপনি কিভাবে ঠিক ছিলেন। তার থেকেও বেশি অবাক লাগে আপনার মতো একজন সাংবাদিক যেটা বোঝে সেটা বিএনপি কেন বোঝে না। এরা দেশ চালাবে কিভাবে? ভাই, আপনি আমাকে প্রশংসা করেছেন, ভালো লাগলো, কিন্তু আমি একটু বলি, আমার সব কথাই যে মিলে গেছে তা কিন্তু না, সব কথা মেলার কথাও না। মানুষ তো ভুলভ্রান্তি থাকবে, সীমাবদ্ধতা থাকবে। আমি আমার মতো করে যেগুলো বুঝি সেগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো হয়তো আপনি বললে আপনি এরকমই বলতেন, আমি যেরকম খুব বেশি বুঝি না, হয়তো আপনি এরকমই বুঝতেন। আপনাকে আমি বলতাম যে আপনিও ভুল করতেছেন। কাজে ভুলভ্রান্তি নিয়েই মানুষের পথ চলা। তারপরেও আমি নিজে মনে করি যে সাধারণ মানুষও কিন্তু এই কথাগুলি বলতো। সাধারণ মানুষ যখন এই সরকারকে দেখেছে খুব কিন্তু একটা আশাবাদী হয় নাই। যা হোক, এই ছিল আমাদের আজকের কমেন্ট। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করব আগামীতে এই দর্শকের কথাটাকে নিয়মিত করা যায় কিনা। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।